আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। পরিবেশ ইস্যু ও সমস্যা বিষয়ক আলোচনায় আমি আপনাদের সাথে রয়েছি। এম এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বজুমোহর কলেজ, বরিশাল। প্রিয় শিক্ষার্থী, আজকে ষষ্ঠ আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় বৈশ্বিক পরিবেশগত ইস্যু। আজকের আলোচনাটি আমি একটু ভিন্নভাবে সাজিয়েছি। আলোচনার শুরুতে আমরা একটি ভিডিও দিয়ে শুরু করতে চাই এবং এই ভিডিওটি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমরা আমাদের এই ভিডিও প্রদর্শনের মধ্য দিয়েই বুঝতে চেষ্টা করব আমাদের আলোচনার মূল ফাইন্ডিংস। তাহলে শুরু হোক। আমরা আমরা দেখতে পেলাম একটি শিশু, সহজাতভাবে শিশুরা যেটি করে, আইসক্রিমের দোকানের সামনে থেকে হেঁটে যাচ্ছে এবং আইসক্রিম খাওয়ার জন্য সেখানে গেল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আইসক্রিমটি মুখে দেওয়ার পরেই আইসক্রিমটি গলতে শুরু করলো। শিশুটি ভগ্ন হৃদয় দোকান থেকে বেরিয়ে এলো এবং স্লাইডে দেখতে পেলাম গ্লোবাল ওয়ার্মিং বলে এটি লেখা এসেছে। এবার বুঝতে চেষ্টা করব গ্লোবাল ওয়ার্মিং কি এবং এর জন্য কারা দায়ী। বালক শিশুটি রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে তার সামনে এসে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রেট অক্সাইড এবং তারা বলছে উই আর রেসপন্সিবল ফর গ্রিন হাউস ইফেক্ট অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। বাই দিস টাইম একটি বাইক চলে গেল পাশ দিয়ে, কালো ধোঁয়া ছেড়ে ছেড়ে, এবং কালো ধোঁয়ায় শিশুটি আক্রান্ত হয়ে কাশতে শুরু করলো এবং সেখান থেকে যে ধোঁয়া বের হলো স্মোক, সেই স্মোক এবং কারখানা থেকে যে নির্গত কালো ধোঁয়া, সবকিছুই হচ্ছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রেট অক্সাইড এই ধরনের গ্যাস সৃষ্টির পেছনে মূল কারণ। আমরা দেখতে পাচ্ছি স্লাইডে একটি গাছ, একটি বৃক্ষ, সে কার্বন ডাই অক্সাইডের উপস্থিতিতে অত্যন্ত আনন্দিত। কাঁটা চামচ দিয়ে এক একটি কার্বন ডাই অক্সাইড ধরে ধরে খাচ্ছে এবং সে তার খাদ্যের অভাব নিবারণ করছে কার্বন ডাই অক্সাইড দিয়ে। শিক্ষার্থী, পাহাড় নিধন করা হচ্ছে, ডিফরেস্টেশন করা হচ্ছে এবং সেখানে বহুতল ভবন, কারখানা, শিল্প প্রতিষ্ঠান, রোডস, বিভিন্ন কিছু তৈরি করা হচ্ছে। কি করছে? ডিফরেস্টেশনের মাধ্যমে। সেই বালকটি, যে বালকটি আইসক্রিমের দোকানে গিয়েছিল, সেই বালকটি দেখতে পাচ্ছে তার এলাকায় ডিফরেস্টেশন হয়েছে। ডিফরেস্টেশনের পরে সে যে প্রকৃতির আগের যে সৌন্দর্য, প্রকৃতির রূপ, সেটি আর নেই। তার সামনে কার্বন ডাই অক্সাইডের উপস্থিত। কার্বন ডাই অক্সাইড তাকে ভাসিয়ে আর্থে নিয়ে যাচ্ছে, বায়ুমণ্ডলে নিয়ে যাচ্ছে এবং বায়ুমণ্ডলে গিয়ে দেখলো অসংখ্য কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন, নিয়ন, হাইড্রোজেন, নানান রকমের গ্যাসের একটি আস্তরণ, যেটি হচ্ছে একটা লেয়ার, পৃথিবীর উপরিভাগে অবস্থিত একটি থিকনেস। এই থিকনেস ভেদ করে পৃথিবীতে সূর্যের আলো প্রবেশ করে এবং এই সূর্যের আলো বাধাগ্রস্ত হয় এবং যেটুকু প্রবেশ করে সেটুকু আবার এই থিকনেস ভেদ করে পৃথিবীতে প্রবেশ করে এবং এই আলো আবার পৃথিবী থেকে পৃথিবীকে উত্তপ্ত করছে, উষ্ণ করছে, লালচে আভা ধারণ করছে। সেটা হচ্ছে ইনক্রিজ করছে আমাদের এনভায়রনমেন্টের অ্যাভারেজ যে টেম্পারেচার, সেটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং পৃথিবীতে রয়ে যাওয়া তাপমাত্রা এবং পৃথিবীতে উৎপাদিত তাপমাত্রা সবকিছু মিলিয়ে পৃথিবীর তাপমাত্রা উষ্ণ হচ্ছে। শিশুটি তার সে প্রিয় আর্থে গিয়ে দেখলো আর্থকে যেন রোগ রোগ রোগগ্রস্ত, অসুস্থ, গায়ে যেন জ্বর জ্বর, উত্তপ্ত, উষ্ণ, তাকে ছুঁয়ে দেখলো এবং হাত পুড়ে গেল। ভেবেচিন্তে সে ডক্টরের শরণাপন্ন হলো
ডক্টর এখন চেক করছে পৃথিবীর কি সমস্যা, থার্মোমিটার দিয়ে চেক করছে, এ কি হয়ে গেল, থার্মোমিটার ভেঙে গেল। আমরা দেখছি ডক্টর মার্কস তিনি ডিজিজ কোয়ারি করলো এবং মেনশন করলো গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং বলে প্রেসক্রিপশন দিচ্ছে এবং পৃথিবী পরে দেখছে শি ইজ সাফারিং ফ্রম গ্লোবাল ওয়ার্মিং। পৃথিবীতে যে ঠিক একটি স্তর রয়েছে পৃথিবীর উপরিভাগে, ওজোন স্তর লেয়ার, সেটি কিন্তু ধীরে ধীরে তার আবরণ ক্ষয় হচ্ছে এবং পৃথিবীতে তাপমাত্রা প্রবেশ করছে সূর্যের, ফলে পৃথিবীর উপরিভাগ এবং পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং এর তৈরি হয়েছে। আবার এই গ্লোবাল ওয়ার্মিং মানুষ, পশু পাখি, প্রাণী সবকিছুর জন্য, বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শিশুটি পৃথিবীর এই অনিশ্চিত অবস্থা, বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে পৃথিবীতে ফিরে এলো এবং এসে প্লান্টেশন শুরু করে দিয়েছে। সে একটির পর একটি গাছ লাগাচ্ছে, যত্ন নিচ্ছে এবং গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠতে থাকবে এবং এমনি করে গাছগুলো যত্ন নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি গাছগুলো বেড়ে উঠছে এবং গ্লোবাল ওয়ার্মিংকে রিডিউস করার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্লান্ট মোর ট্রিজ, রিডিউস, রিউজ, রিসাইকেল, ইউজ লেস হট ওয়াটার এবং টার্ন অফ ইলেকট্রনিক্স ডিভাইস when not in use এবং স্প্রেড অ্যাওয়ারনেস, আমাদের অ্যাওয়ারনেসকে বিল্ড করতে হবে। এভাবেই সম্ভব পৃথিবীর গ্লোবাল ওয়ার্মিংকে রোধ করার জন্য। তাহলে শিক্ষার্থী, আমরা এই মেসেজ থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে আমাদের পৃথিবী উষ্ণ হচ্ছে এবং এই উষ্ণতার পিছনে যে কারণটি দায়ী, সেই কারণটি কিন্তু আমরা জেনে গেলাম। তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে আসি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পৃথিবীতে বৈশ্বিক উষ্ণতা একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ। এবার আমরা দেখব বৈশ্বিক এই যে পরিবর্তন, এই বৈশ্বিক পরিবেশগত যে ইস্যু, সেগুলো কি, সেগুলো সম্পর্কে আমাদের কি ধারণা। শিক্ষার্থী, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, বৈশ্বিক উষ্ণায়ন, গ্রিন হাউস ইফেক্ট, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমরা আজকের আলোচনায় বিস্তারিত আলোচনা করব। জলবায়ু পরিবর্তন কি এবং জলবায়ু পরিবর্তনের কারণ কি আমরা আগেও আলোচনা করেছি। পৃথিবীতে যে আবহাওয়া, এই আবহাওয়ার 25 থেকে 30 বছরের যে গড়, সেই গড়টি হচ্ছে জলবায়ু। পৃথিবীর আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং ক্রমাগতভাবে পৃথিবীর এই আবহাওয়া পরিবর্তন হওয়ার সাথে সাথে পৃথিবীর যে তার নিজস্বতা, তার যে পরিবেশগত যে অবস্থা, সেটি ভৌগোলিকভাবে পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলে পৃথিবীতে নতুন নতুন উপসর্গের সৃষ্টি হচ্ছে। তার একটি হচ্ছে বরফগুলো পৃথিবীতে জমে থাকা, লক্ষ লক্ষ কোটি কোটি বছরের বরফগুলো জমতে শুরু করেছে এবং এই বরফগুলো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়িয়ে তুলেছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার সাথে সাথে লোয়ার রিফ্রেঞ্জ এরিয়াগুলো রয়েছে, সেই এরিয়াগুলো প্লাবিত হচ্ছে এবং এই প্লাবিত হওয়ার ফলে পৃথিবীতে যে নিম্ন অঞ্চল, সেই নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে, কৃষিখাতে ব্যাপক পরিবর্তন হচ্ছে, ব্যাপক প্রভাব ফেলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্যোগ, নতুন নতুন নানান রকমের দুর্যোগ সৃষ্টি হয়েছে। দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো রয়েছে বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিক্ষয়, মরুভূমির সৃষ্টি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে এবং এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো প্রতি বছর বিভিন্নভাবে ঘুরে ফিরে হচ্ছে। আমরা যদি চলতি বছরের তুলনা করি তাহলে এই বছরে 9 থেকে 10টি বন্যা হয়েছে, পশ্চিম দিক থেকে 5টি এবং উত্তর দিক থেকে 4টি বন্যা সংঘটিত হয়েছে। গত এই চলতি বছরে 11 ঘন্টায় রংপুরের যে বৃষ্টিপাত পরিমাপ করা হয়েছে, সেখানে 411 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি কিনা গত 100 বছরে রংপুরে হয়নি। এমনিভাবে অতিবৃষ্টি এবং কোনো কোনো অঞ্চল মরুভূমিতে পরিণত হয়ে যাওয়া, বন্যা হওয়া এবং ভূমিকম্পের মাত্রা বেড়ে যাওয়া, ফলে আমাদের কৃষি, মৎস্য,
আমাদের উৎপাদন ব্যবস্থা সর্বত্রই এর একটি প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি, যেগুলো জানমালের উপরে প্রভাব পড়ছে, মাইগ্রেশন তৈরি হচ্ছে, পৃথিবীতে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেট হয়ে যাচ্ছে। এর ফলে শিশু, বৃদ্ধ, পুরুষ, নারী নির্বিশেষে সকলের উপরে তার প্রভাব পড়ছে। আমরা বৈশ্বিক পরিবেশগত ইস্যুকে যদি বিবেচনা করি, তাহলে বৈশ্বিক উষ্ণায়নকে সব থেকে বেশি গুরুত্বের সাথে প্রাধান্য দিতে হবে। বিশ্বের উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, আর এই যে উষ্ণায়ন বেড়ে যাওয়ার পেছনে কিছু মনুষ্য সৃষ্ট কারণ রয়েছে। আমরা আধুনিক হয়েছি, উন্নত হয়েছি, অর্থনীতির পরিভাষায় আমাদের সমৃদ্ধি এসেছে, এবং এই সমৃদ্ধির পেছনে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অন্যতম একটি অনুষঙ্গ। এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসের মধ্য দিয়ে যাওয়ার ফলে সেখানে ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রিগুলো তারা কার্বন নিঃসরণ করছে, এবং এই কার্বন নিঃসরণের মাত্রা এত বেশি, যেটি কিনা কার্বন যে অ্যাবজর্ব করার ক্যাপাসিটি থেকে ইমিশনের রেটটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য যে গ্যাস তাপ উৎপাদন করছে, সেই পরিমাণটা বেড়ে যাচ্ছে। বিশেষ করে নাইট্রাস অক্সাইড, হিলিয়াম, আর্গন, নিয়ন, হাইড্রোজেন ইত্যাদি ইত্যাদি গ্যাস। এই গ্যাসগুলো যে স্বাভাবিক মাত্রা তার থেকে বেশি পরিমাণে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাচ্ছে। এর ফলে পৃথিবীতে যে সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন গ্যাস সহ অন্যান্য গ্যাসগুলো আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে যে স্ট্র্যাটোপজ রয়েছে, সেখানে যে ওজোন লেয়ার রয়েছে, সেই লেয়ারটি ক্ষত করছে। ফলে পৃথিবীতে আগত সূর্যের যে আলো এবং যে তাপ রশ্মি, সেটি সহজে পৃথিবীতে প্রবেশ করছে, এবং এখান থেকে যে আবার বিকিরণ হয়ে পৃথিবী থেকে চলে যাচ্ছে, সেটিও আবার ওই লেয়ারে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে পৃথিবীতে তাপমাত্রা এক হচ্ছে কলকারখানার কারণে ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং এই তাপমাত্রা এবং সূর্য থেকে আসা তাপমাত্রা এমনিভাবে প্রতিদিন পৃথিবীর তাপমাত্রা দিনকে দিন বেড়েই চলেছে। আমরা দেখতে পাই গ্রিন হাউস ইফেক্ট, এটিও আমাদের আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা খেয়াল করে দেখবেন যে গ্রিন হাউস ইফেক্ট এই সমস্যাটি নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় আলোচনা শুনেছি। তাহলে গ্রিন হাউস ইফেক্ট এটি কি, এ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা দরকার। শীত প্রধান দেশগুলোতে, আমি পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব, শীত প্রধান দেশগুলোতে কৃষি উৎপাদনের জন্য একটি কাজ ঘর নির্মাণ করে, যে কাজ ঘরের সাথে পৃথিবীতে উৎপাদিত তাপের যে একটি ব্যাপার রয়েছে এবং যে একটি লেয়ার রয়েছে, এই লেয়ারের তুলনা করা হয়েছে। এর ফলে পৃথিবীতে উৎপাদিত তাপের ফলে যে পৃথিবীর তাপমাত্রা বেড়েই চলেছে, যা আমাদের বৈশ্বিক পরিবেশগত সমস্যার অন্যতম কারণ। আমরা এই যে স্লাইড দেখলাম, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের একটি অংশ। আমরা এখানে সমুদ্রে ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব আমরা দেখতে পাচ্ছি, এবং তার পাশেই রয়েছে মরু অঞ্চল। পৃথিবীতে অসংখ্য ভূমি রয়েছে, সমতল ভূমি, যেখানে কৃষি আবাদ অনুপযোগী হয়েছে পানির অভাবের কারণে। আবার ঠিক তার পাশের স্লাইডে আমরা লক্ষ্য করব, এখানে রয়েছে যে বনভূমি উজাড় হয়ে যাচ্ছে, এবং তাপের ফলে, উষ্ণায়নের ফলে বনাঞ্চলে যে অগ্নিসংযোগ হয়েছে, এবং অগ্নিকাণ্ডের ফলে বন, ইভেন রেইন ফরেস্ট, যেটা পৃথিবীতে সবচেয়ে বৃহত্তর রেইন ফরেস্ট রয়েছে, সেটিও কিন্তু এই যে তাপমাত্রা বৃদ্ধির ফলে, অগ্নিসংযোগের ফলে, প্রাকৃতিক উপায়ে অগ্নিসংযোগের ফলে বনের পর বন, হেক্টরের পর হেক্টর জমি, বনভূমি, এখানে আমরা অগ্নিসংযোগের ফলে বিলীন হতে দেখেছি। শিক্ষার্থী, আজকের আলোচনায় আমরা তিনটি বিষয় গুরুত্বের সাথে উপস্থাপন করব। একটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর, গ্রিনহাউস প্রতিক্রিয়া। আর এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন জলবায়ু পরিবর্তন, ওজোন স্তর এবং গ্রিনহাউস প্রক্রিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আমি আপনাদেরকে ধারণা দিয়েছি। উল্লেখিত স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন কলকারখানা থেকে যে ধোঁয়া, কালো ধোঁয়া এবং সাদা যে ধোঁয়া, যে কোনো প্রকারের ধোঁয়াই পৃথিবীতে বায়ুমণ্ডলের সাথে
মিশে যাচ্ছে এবং এটি বায়ুমণ্ডলের সাথে মিশে গিয়ে বায়ুমণ্ডলের অন্যান্য গ্যাসের সাথে এখান থেকে নির্গমন হওয়া কার্বন ডাই অক্সাইড মিশে গিয়ে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। এই তাপমাত্রা বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। পৃথিবীতে গ্রিন হাউস ইফেক্ট কিভাবে কাজ করে সেটি আপনারা আরেকটি বার এই স্লাইডের মাধ্যমে খেয়াল করে দেখুন। পৃথিবীর উপরিভাগে একটি অ্যাটমসফেয়ার রয়েছে। এই অ্যাটমসফেয়ারে আপনারা দেখছেন একটি আবরণ রয়েছে। এই আবরণের মধ্যে পৃথিবী থেকে এই আবরণের মাঝে বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকে, যেটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হয় এবং যেটি কিনা আমাদের জন্য সহায়ক, আমাদের পৃথিবীর তাপমাত্রার জন্য অত্যন্ত সহায়ক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সানলাইট থেকে এবং সান রে থেকে যে যে আলো প্রবেশ করে সেটি এই ওজোন স্তর পাতলা হয়ে যাওয়ার ফলে, ক্ষত হয়ে যাওয়ার ফলে সেটি পরিমাণের থেকে স্বাভাবিক মাত্রার থেকে বেশি প্রবেশ করে এবং প্রবেশ করে পৃথিবীতে যে উষ্ণতা রয়েছে সেই উষ্ণতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। একই সাথে সাথে আমাদের যে কার্বন কার্বন নির্গমন হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি কলকারখানা থেকে, সেখান থেকে যে কার্বন নির্গমন হচ্ছে সেখান থেকে উৎপাদিত যে তাপ হচ্ছে সেই তাপও কিন্তু আমাদের পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। সাথে সাথে সূর্যের আলো থেকে যে উৎপাদিত তাপ, তার ফলে পৃথিবীতে যে তাপের মাত্রা সেটি ক্রমাগতভাবে বেড়ে চলেছে। শিক্ষার্থী, এবার আমরা বুঝতে চেষ্টা করব যে জলবায়ু পরিবর্তন কিভাবে হচ্ছে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবটা কিভাবে আমরা মূল্যায়ন করব। জলবায়ু পরিবর্তন বলতে যেটি বোঝানো হয় সেটি হচ্ছে জলবায়ু উপাদান সমূহের পরিবর্তনকে বোঝায়, যা দীর্ঘ সময় পরে আমরা আমাদের মাঝে পরিলক্ষিত হয়। অর্থাৎ জলবায়ুর যে উপাদানগুলো রয়েছে তার ভিতরে সূর্যের আলো, বায়ু, বিভিন্ন গ্যাসীয় উপাদান, সেগুলো হচ্ছে জলবায়ু উপাদান। আচ্ছা, কিছু নিয়ামকও রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি 2007 সালে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, আইপিসিসি, এরা হচ্ছে জাতিসংঘের একটি কমিটি, যারা পৃথিবীতে পরিবেশ বিষয়ে গবেষণা করে এবং এখানে পৃথিবীর বিভিন্ন দেশের পরিবেশ বিজ্ঞানীরা পরিবেশের যে পরিবর্তন হচ্ছে সেই সংক্রান্ত বিভিন্ন গবেষণা করে। তারা 2007 সালে একটি বিবৃতি দিয়েছে, সেখানে বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জ রেফার্স টু এনি চেঞ্জ ইন ক্লাইমেট ওভার টাইম, whether due to natural variability or as a result of human activities. পরিবেশের এই যে পরিবর্তনগুলো হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিজ এর ফলে, তার ফলে এই যে সময়ের সাথে সাথে পরিবর্তনগুলো হচ্ছে, এটা আমাদের প্রকৃতির উপরে একটি প্রভাব বিস্তার করছে। পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার জলবায়ু দেখা যায়। এই বৈচিত্র্যের জন্য রয়েছে কিছু নিয়ামক, যেমন অক্ষাংশ দ্রাঘিমাংশের অবস্থান, এ কারণে পৃথিবীর তাপমাত্রা পরিবর্তন এবং জলবায়ু কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। উচ্চতা, পৃথিবীর দেশগুলোর সমুদ্রপৃষ্ঠ থেকে যে গড় উচ্চতা, তার কারণেও এটি লক্ষণীয়। ভূখণ্ডগত অবস্থা এবং সমুদ্রের অবস্থান, সমুদ্রের স্রোত, উদ্ভিজ্জ, এবং এই সব বিভিন্ন কারণে, এই বিভিন্ন নিয়ামকের কারণে পরিবেশের যে ভিন্নতা, জলবায়ুগত যে বিভিন্নতা, তার বৈচিত্র্য আমরা লক্ষ্য করতে পারি। বায়ুমণ্ডলের চারদিকে রয়েছে একটি আবরণ। কি রয়েছে? বায়ুমণ্ডলের চারদিকে একটি আবরণ রয়েছে। এই আবরণের একটি নির্দিষ্ট একটি আদর্শ অনুপাত থাকতে হয়। যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, মিথেন, আর্গন, এই যে গ্যাসগুলো রয়েছে এর একটি নির্দিষ্ট অনুপাত থাকতে হয়, একটি আদর্শ অনুপাত। এই অনুপাতের যদি কোনো একটি অপেক্ষাকৃত কম কিংবা বেশি হয় তাহলে পৃথিবীতে তারতম্য ঘটে। বিশেষ করে কার্বন ডাই অক্সাইডের যে পরিবর্তন আমরা সম্প্রতি সময় লক্ষ্য করি শিল্পোন্নত দেশগুলোর প্রভাবে, উন্নত দেশগুলো তাদের কারখানায় যে তাপ উৎপাদন করছে এবং গ্যাস উৎপাদন করছে, ফলে যে কার্বন ডাই অক্সাইডের যে নির্গমন হচ্ছে সেটি তো রয়েছেই,
তো সেখানে আমরা পৃথিবীতে বায়ুমণ্ডলের যে অনুপাত সেটি আমরা দেখেছি আদর্শ অনুপাত নাইট্রোজেন 78, অক্সিজেন 21, কার্বন ডাইঅক্সাইড 0.03 ডিগ্রি সেলসিয়াস, তারপরে হাইড্রোজেনের অনুপাত হচ্ছে হাইড্রোজেন, মিথেন, আর্গন এগুলো মিলে 100% অবশিষ্টাংশ সবকিছু মিলে। তো সেখানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড প্লাস শিল্প জ্বালানি থেকে নির্গত যে কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে। কি হচ্ছে যে আদর্শ যে অনুপাত রয়েছে এর বাইরেও কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, শিল্প জ্বালানি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড এগুলো পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করছে। ফলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সাথে জীবের খাদ্য উৎপাদন প্রক্রিয়াটি সরাসরিভাবে সম্পর্কিত। এই সম্পর্কিত যে খাদ্য উৎপাদন ব্যবস্থা সেটি যখন ব্যাহত হয় তাহলে সঙ্গত কারণেই ধরে নিতে হবে যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইড সেটির মাত্রাটি কিন্তু পৃথিবীতে ক্রমাগতভাবে বেড়েই চলবে। গাছ যে কাজটি করে সেটি হচ্ছে গাছ বা উদ্ভিদ তারা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তাদের খাদ্যের উপাদান হিসেবে তারা ব্যবহার করে। আর বিনিময় কি করে সেটি হচ্ছে অক্সিজেন ছেড়ে দেয় পৃথিবীতে বায়ুমণ্ডলে। এখন একদিকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, কিন্তু অক্সিজেন ত্যাগ করার মাত্রাও কম হবে যদি পর্যাপ্ত সংখ্যক গাছ না থাকে। আমরা দেখি গ্রিন হাউস গ্যাস এর ফলে এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার ফলে গ্রিন হাউস গ্যাস এবং এর ফলে সৃষ্ট যে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হচ্ছে সে সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আমরা আপনাদের একটি বিষয় আমি জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের যে পৃথিবীর যে উষ্ণায়ন তার 66% রিজন হচ্ছে আমাদের সূর্য এবং তাপের উৎসটা হচ্ছে 66%। এই যে 66% তাপের উৎস, তার সাথে সাথে যদি শিল্প জ্বালানি থেকে নির্গত কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাস থাকে ফলে কিন্তু এই মাত্রাটি বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং এর সৃষ্টি হয়ে থাকে। শিক্ষার্থী, আজকে আমরা সায়েন্টিফিক্যাল অ্যাসেসমেন্ট করব যে সেখানে ইমপ্যাক্ট স্টেটমেন্ট আমরা দেখব সেখানে ক্লাইমেট চেঞ্জ কিভাবে ইমপ্যাক্ট করছে। আমরা দেখতে পাচ্ছি গ্রিন হাউস ইমিশন হচ্ছে, এই গ্রিন হাউস ইমিশনের দিক দিয়ে তুলনা করলে পৃথিবীতে যারা শিল্প উন্নত রাষ্ট্র রয়েছে তাদের ভূমিকাটা কি। আমরা স্লাইডে এখানে আমরা টেবিলে দেখতে পাচ্ছি তথ্য এবং এখানে পাই চার্টের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয়েছে। কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে চায়না, ইউএসএ, ইন্ডিয়া এবং আদার্স। এখানে আমরা পার্সেন্টেজ বিবেচনায় দেখতে পাচ্ছি গ্রিন হাউস গ্যাস ইমিশন করছে 29%। চায়না রাষ্ট্র হিসেবে চায়না 29% গ্রিন হাউস গ্যাস ইমিশন করছে এবং ইউএসএ যে পরিমাণ গ্যাস ইমিশন করছে তার পরিসংখ্যান যদি দেখি তাহলে 14% গ্যাস তারা ইমিশন করছে। ইন্ডিয়া কি কাজটি করছে? ইন্ডিয়া 6.8% গ্যাস ইমিশন করছে। তাহলে চায়না, ইউএসএ এবং ইন্ডিয়া বাকি রেখে আদার্স যে কান্ট্রি গুলো রয়েছে তারা 31.5% গ্যাস ইমিশন করছে। এই হচ্ছে গ্রিন হাউস গ্যাস ইমিশনের ক্ষেত্রে কান্ট্রি ভিত্তিক যে পরিসংখ্যান। এখন আমরা দেখব কার্বন ডাই অক্সাইড ইমিশনের ক্ষেত্রে পার ক্যাপিটা পরিসংখ্যানটা কিরকম। মাথাপিছু পরিসংখ্যানে দেখতে পাই কান্ট্রি হিসেবে ইউএস এর পার ক্যাপিটা 13.8% তারা কার্বন ডাই অক্সাইড ইমিশন করছে। ইউকে তে 11.5% তারা পার ক্যাপিটা কার্বন ডাই অক্সাইড ইমিশন করছে। সেখানে কানাডাতে 9.4% ইমিশন করছে কার্বন ডাই অক্সাইড। পরিষ্কার একটি ধারণা আমরা এর স্লাইড দুটোর মধ্য দিয়ে দেখতে পাই। গ্রিন হাউস গ্যাসের যে নির্গমন সেখানে আমরা দেখতে পাচ্ছি উন্নত দেশগুলো তাদের গ্রিন হাউস গ্যাস নির্গমনের মাত্রা অনেক বেশি, যেখানে কিনা চায়না ইউএসএ থেকেও দ্বিগুণেও বেশি গ্রিন হাউস গ্যাস ইমিশন করেছে। অন্যদিকে
কার্বন ডাইঅক্সাইড ইমিশনের পার ক্যাপিটাল জায়গায় ইউএসএ 13.8% ইমিশন করছে এবং ইউকে হচ্ছে 11.5% ইমিশন করছে। পপুলেশনের সাইজের তুলনায় তার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি হেলদি এবং বেশি লার্জ হওয়ার কারণে তাদের ইমিশনটাও কিন্তু অনেক বেশি লক্ষ্য করলাম। আমরা কার্বন ইমিশনের পার ক্যাপিটা যে দেখলাম, তার পাশাপাশি আমরা দেখব সেক্টর বেসড কার্বন ইমিশনটা কিরকম হচ্ছে। শিক্ষার্থী, সেক্টর বেসড কার্বন ইমিশন 47% ইমিশন করছে ট্রান্সপোর্টেশন খাত থেকে, ইন্ডাস্ট্রিয়াল খাত থেকে 23% কার্বন ইমিশন হচ্ছে, এবং ইলেকট্রিসিটি জেনারেশন, ইলেকট্রিক ডিভাইস, এগুলো থেকে আমরা দেখি 18% কার্বন ইমিশন হচ্ছে। তাহলে সব থেকে বেশি কার্বন ইমিশন হচ্ছে যে সেক্টর থেকে, সেটি হচ্ছে ট্রান্সপোর্টেশন সেক্টর। ট্রান্সপোর্টেশন সেক্টরটা যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যেত, তাহলে কিন্তু এই সমস্যাটি হয়তো হতো না। কাজেই কার্বন ইমিশনের মাত্রা যাতে ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে রিডিউস করা যায়, সেজন্য যে গবেষণা থাকা দরকার, এবং ভেহিকল নির্মাণ থেকে শুরু করে ট্রান্সপোর্টেশনের আধুনিকায়ন এবং যুগোপযোগী করার জন্য অবশ্যই সেই ব্যবস্থাটি করা দরকার, যেখানে কিনা সোলার এনার্জি ইউজ করে কিংবা কিংবা আধুনিক প্রযুক্তি, যেখানে চার্জিং এর মাধ্যমে সেখানে যে বাইক পরিবহন ব্যবস্থাপনা পরিচালিত হতে পারে, ম্যাগনেটিক ইম্পালশনের মাধ্যমে হতে পারে, ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হতে পারে। অর্থাৎ এই মাধ্যমগুলোর মাধ্যমে ট্রান্সপোর্টেশন ইজি করা মধ্য দিয়ে আমাদের পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের ইমিশনের মাত্রা যে কোনো উপায় অবশ্যই রোধ করতে হবে। জলবায়ু পরিবর্তনের কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। এই কারণগুলোকে আমরা বারবার যে কথাগুলো বলে এসেছি, কিছু ন্যাচারাল কজেস রয়েছে এবং ম্যান মেড কজেস রয়েছে। ন্যাচারাল যে কজেস গুলো রয়েছে সেগুলো কিন্তু অনিবার্য, সেগুলোকে আমরা খুব বেশি অ্যাভয়েড করার আমাদের সুযোগ নেই, বা সেজন্য হয়তো আমরা খুব বেশি দায়ীও নই। কিন্তু যে হিউম্যান মেড যে কজেস গুলো রয়েছে, সেগুলো আমাদের ন্যাচারাল কজেসকে আরো বেশি ক্ষতিকারক করে তোলে, আরো বেশি আমাদের জন্য প্রাণহানিকর করে তোলে। ফলে আমাদের জলবায়ু পরিবর্তনের পেছনে হিউম্যান মেড যে কজেস গুলো রয়েছে, সেগুলোকে আমাদের বেশি গুরুত্ব দিতে হচ্ছে। আমরা এই আলোচনায় যে বিষয়টি উত্থাপন করতে চাই, তার শুরুতেই আমি বলে নেব ন্যাচারাল কজেস গুলো কি রয়েছে এনভায়রনমেন্ট যে চেঞ্জ হচ্ছে তার পেছনে। সেটি একটি হচ্ছে অভ্যন্তরীণ বাধ্যকরণ কৌশিক, সামুদ্রিক পরিবর্তনশীলতা, কক্ষপথের ভিন্নতা, সূর্য সম্বন্ধীয় উৎপাদন, আগ্নেয়গিরি, প্লেট টেকটনিক, তুষার নদী। শিক্ষার্থী, এখানে আমরা দেখি যে আমাদের যে প্রকৃতির যে একটি নিজস্ব একটা ধারা রয়েছে, একটা ল অ্যান্ড রুলস রয়েছে, যেটাকে বলা হয় ন্যাচারাল রুলস এবং ন্যাচারাল ল। এর মধ্য দিয়ে কিন্তু প্রকৃতি তার নিজস্ব গতিতে আবর্তিত হয়, এবং এটি যেমন সকালে সূর্য উঠবে, সন্ধ্যায় সূর্য অস্ত নিতে হবে, এটি একটি যেমন চিরসত্য ব্যাপার। একইভাবে জোয়ার আসবে, জোয়ার শেষ হলে ভাটা লাগবে, এটিও একটি বিষয়। চন্দ্র সূর্য গ্রহ, চন্দ্র সূর্যের অবস্থানের উপরে পানির উচ্চতা বৃদ্ধি এবং হ্রাস, এটিও কিন্তু একটা বিষয়। আবার মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হবে, এটিও কিন্তু একটি ন্যাচারাল বিষয়। এই যে অভ্যন্তরীণ যে একটা শৃঙ্খলা, বাধ্যকরণ কৌশিক, এটা আমরা লক্ষ্য করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে সামুদ্রিক পরিবর্তনশীলতা। সমুদ্র তার যে গতি, যে পানির স্রোতের যে গতি, সেটি সময় সময় পরিবর্তন হয়। এর ফলে কোথাও কোথাও উষ্ণ পানির স্রোত থাকে, কোথাও কোথাও শীতল পানির স্রোত থাকে, কোথাও কোথাও পানির ঘনত্ব বেশি থাকে, কোথাও কোথাও পানির ঘনত্ব কম থাকে। এই যে উষ্ণ স্রোত, পানির ঘনত্ব, পানির স্রোতের গতিবেগ, এর উপরে জলবায়ুর
পরিবর্তন লক্ষণীয়, কারণ এটি বাতাসে বায়ু প্রবাহে এর ব্যাপক প্রভাবিত করে। এর প্রভাব বায়ু প্রবাহে লক্ষ্য করা যায়। কক্ষপথের ভিন্নতা। কক্ষপথের ভিন্নতা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি। কক্ষপথের ভিন্নতাটি হচ্ছে পৃথিবী সহ অন্যান্য গ্রহ উপগ্রহ তার নিজ কক্ষপথে একটি নির্দিষ্ট গতিতে কিন্তু আবর্তিত হচ্ছে। এই যে নিজ কক্ষপথে নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে, সেটি যদি আবর্তিত হতে গিয়ে কখনো কোনো একটি গ্রহ তার নিজ কক্ষপথে সামান্য পরিবর্তন হয়, বিচ্যুত হয়, কক্ষপথ পরিবর্তন করে, তাহলে পৃথিবীতে সূর্যের আলো, তাপ, বায়ু প্রবাহ এটি ভিন্নভাবে আ আবর্তিত হয় এবং ভিন্নভাবে প্রভাব পড়ে। ফলে কোথাও, কোথাও উষ্ণতা, কোথাও, কোথাও হিমবাহ আম উম হওয়াতে পৃথিবীর জলবায়ুগত বিভিন্ন ভৌগোলিক অঞ্চল ভেদে পরিবর্তন লক্ষ্য করা যায়। সূর্য সম্বন্ধীয় যে উৎপাদন সেটি হচ্ছে সূর্যের যে কিরণ সেটি কিন্তু পৃথিবীতে একরকম নয়। পৃথিবীর যে আকৃতিগত আ ভিন্নতার কারণে পৃথিবীতে সূর্যের তাপমাত্রা সব জায়গায় একভাবে পড়ে না। আপনারা কোথাও, কোথাও জানেন যে উম আ যেমন আমাদের মোটামুটি ৮ থেকে আ ১০ থেকে ১২ ঘন্টা বা ১৪ ঘন্টা বিভিন্ন সময়ের ব্যবধানে সূর্যের তাপমাত্রা আমরা পাই। কিন্তু পৃথিবীতে অনেক দেশ রয়েছে যে দেশগুলো আ ১৪ ঘন্টা ১৫ ঘন্টা পর্যন্ত দিন আ আম ১৫-২০ ঘন্টা দিন থাকে। আবার কোথাও, কোথাও ১৫ থেকে ২০ ঘন্টা পর্যন্ত রাত থাকে। আ এ উম আম রাতে সূর্য উদয় হয় নরওয়েতে, আপনারা সেটি জানেন। তো এই রকমের যে ভিন্নতা, এটা হচ্ছে সূর্য সম্বন্ধীয় যে অবস্থা তার ফলে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরিও আমাদের জলবায়ুর পরিবর্তন ঘটাচ্ছে। জলবায়ুর পরিবর্তনটা কিরকম করে ঘটাচ্ছে? যে পৃথিবীতে আ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে সেখান থেকে যে লাভা উদ্গমন হয়, এই লাভা পৃথিবীতে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। পৃথিবীতে প্রায় ৪৫১ টির মতো জীবন্ত আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো আ প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে রয়েছে। প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্র এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় রয়েছে। এই আগ্নেয়গিরি থেকে আ যে লাভা নির্গমন হয়, এটি তাপ উৎপাদন করে এবং এটি এক জায়গায় আ সমবেত হয়, যেটাকে বলা হয় বুনো। এর ফলে উৎপাদিত তাপ পৃথিবীর তাপমাত্রাকে বাড়িয়ে দিচ্ছে। প্লেট টেকটনিক সম্পর্কে আমি আগের ক্লাসে বলেছি, আজকেও আবার বলি যে ৬ থেকে ৭ টি প্লেটের উপরে পৃথিবীটি সাজানো রয়েছে। পৃথিবীর উপরিভাগে যে আম সমতল বা পাহাড়, পর্বত, নদী যা কিছু আমরা দেখি আমাদের এই নিচে এই প্লেটগুলো রয়েছে। এগুলো একটি আরেকটি থেকে পরস্পর ঘর্ষণ করে। ফলে উপরিভাগে ভূমিকম্পের সৃষ্টি হয়। তবে দেখা যায় কখনো, কখনো এই ঘর্ষণের ফলে একটি প্লেট আরেকটি প্লেটের উপরে উঠে যেতে পারে। এই যে উপরে উঠে যাওয়া, এর ফলে উপরিভাগে কোথাও, কোথাও যে অঞ্চলটি নিচে চলে আসে সেখানে হয়ে যায় গভীর সমুদ্র। আর যে অঞ্চলটি উপরে উঠে যায় সেটি হয়ে যায় পাহাড়, পর্বত। তো আমরা যে পাহাড়, পর্বত সৃষ্টির ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখব এই যে প্লেট টেকটনিক এর ফলে পৃথিবীতে বিভিন্ন সময় এই পরিবর্তন হয়েছে। মানব সভ্যতা বিলীন হয়ে গিয়েছে, সভ্যতার পরিবর্তন হয়েছে। তুষার নদী, পৃথিবীতে এরকম তুষার নদী রয়েছে, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশ, যেটি হচ্ছে বরফ আচ্ছাদিত পৃথিবীর একমাত্র মহাদেশ, যেখানে পৃথিবীর কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করে না। ৩ থেকে ৪ হাজার মানুষ সেখানে বসবাস করে। তবে তারা গবেষণা এবং মৎস্য শিকারের জন্য সেখানে বসবাস করে। এই আম তুষার নদীর ফলে পৃথিবীতে সৃষ্ট যে তাপমাত্রার পরিবর্তন, সে কোথাও, কোথাও হিমবাহ এবং কোথাও, কোথাও যেখানে তুষার নদী থাকে না সেখানে যেটি হয় সেটি হচ্ছে উষ্ণতা থাকে। আচ্ছা, এই যে হিমবাহর ফলে পৃথিবীতে কিন্তু তাপমাত্রার একটি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি মনুষ্য সৃষ্ট কারণগুলো কি রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে জীবাশ্ম যেসব জ্বালানি রয়েছে সেই জ্বালানি। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা জানেন যে পেট্রোলিয়াম,
খনিজ যে তেল গুলো রয়েছে, সেগুলো কয়লা, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি, যার বৈশিষ্ট্য হচ্ছে এটি অনবায়নযোগ্য জ্বালানি, যেগুলো একবার ব্যবহার করলে নিঃশেষ হয়ে যায় এবং এর যে মজুদ, সেই মজুদও অত্যন্ত সীমিত। পৃথিবীতে দেখা যায় যে এই যে অনবায়নযোগ্য জ্বালানির যদি রিসাইকেল করা না যায় এবং এটি ব্যবহারের ক্ষেত্রে যদি আমাদের সংবেদনশীল না হয়, আমরা যদি এটি ব্যবহারের ক্ষেত্রে আমরা হ্রাস না করি, তাহলে আমাদের জ্বালানির ব্যাপক একটি সংকট তৈরি হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। ক্রমাগতভাবে নগরায়ন হচ্ছে, তার পেছনে অর্থনৈতিক বুনিয়াদ রয়েছে। অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য আমরা অপরিকল্পিতভাবে নগরায়ন করছি। তার কারণ হচ্ছে নগরায়ন করলে শিল্পায়ন হবে, আর শিল্প হলে সেখানে অর্থনীতি হবে, আর অর্থনীতি হলে আমাদের অর্থনৈতিক যে গতিশীলতা তৈরি হবে, এখানে মার্কেট ইনক্রিজ করবে এবং ক্যাপিটাল জেনারেট হবে। এই কাজটি করতে গিয়ে অপরিকল্পিত নগরায়ন আমাদের হচ্ছে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে একটি ব্যাপক প্রভাব সৃষ্টি করছে। আমাদের গাছ কর্তন করতে হয়েছে, ডিফরেস্টেশন করে আমরা সেখানে কারখানা নির্মাণ করেছি, ফসলি মাঠ আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা শিল্পায়ন করলাম অপরিকল্পিত নগরায়নের আওতায়, কিন্তু সেই শিল্পায়নের জন্য যে যথাযথ যে ব্যবস্থাপনা, সেটি গ্রহণ করলাম না। আমরা সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিকল্পনা গ্রহণ করলাম না। আমরা সেখানে ভবন নির্মাণের ক্ষেত্রে যে ভবন আইন, সেটি মেনে চললাম না। সেখানে যারা কাজ করবে তারা স্বাস্থ্য বিধি অনুযায়ী তারা সেখানে কাজ করলো না। এর ফলে কি হবে, একটি কারখানা থেকে যে নির্গত যে বর্জ্য এবং যে সেখান থেকে কেমিক্যাল গুলো ফেলে রাখা হয়, কেমিক্যালের রিঅ্যাকশনের ফলে পৃথিবীতে যে মানব জীবনের জন্য হুমকি স্বরূপ নানান ঘটনা কিন্তু ঘটতে পারে। আমরা স্লাইডের একটি পর্যায়ে দেখলাম যে নগরায়নের জন্য, পরিবর্তনের জন্য, উন্নয়নের জন্য আহ বন উজাড় করে ফেলছি, আর বন উজাড় করার ফলে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের যে গ্রহণ করা গাছ যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, সেটি আর থাকছে না। তার কারণ হচ্ছে বন উজাড় করে ফেলছি আমরা। বৈজ্ঞানিক বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা যে চাষাবাদ করছি না, পর্যাপ্ত এখানে বৈজ্ঞানিক যে পদ্ধতির যে ব্যবহার, সেটিও করা হচ্ছে না। যার ফলে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ না করার কারণে এখানে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং উৎপাদন ব্যবস্থা ব্যাহত হওয়ার সাথে সাথে জনগণের যে ফুড সিকিউরিটি, সেটিও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই ফুড সিকিউরিটির ফলে আমাদের যে কৃষি নির্ভর যে অর্থ ব্যবস্থা, সেটি দুর্বল হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে কখনো কখনো আমাদের চাষাবাদ প্রণালীতে পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ইউজের প্রবণতাও আমরা লক্ষ্য করেছি। সেই ফার্টিলাইজার ইউজের ফলে দেখেছি যে ন্যাচারালি যে ভূমিতে যে উর্বরতা তৈরি করা, সেটি যেমন ব্যাহত হয়েছে এবং ফলে উৎপাদন ক্ষেত্রে কিন্তু উৎপাদনের যে মাত্রা, সেটিও আবার কখনো কখনো হ্রাস হতে দেখেছি। যে প্রাকৃতিক সম্পদের আমরা হরহামেশা অপচয় করছি, গ্যাসের অপচয় করছি, পানির অপচয় করছি, আমরা মাটির অপচয় করছি। প্রাকৃতিক সম্পদের যে এই অপচয়, যেগুলোকে বলা হয় গিফট অফ নেচার, এই গিফট অফ নেচারকে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যবহার করছি। ডিটারজেন্ট ব্যবহার হচ্ছে, আমরা বিভিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘর গৃহস্থ বিভিন্ন কাজে ডিটারজেন্ট ব্যবহার করছি, আমরা পেস্টিসাইড ব্যবহার করছি, আমরা ফসলি মাঠে পেস্টিসাইড এবং আমরা কীটনাশক ব্যবহার করছি, আমরা ইনসেক্ট কিলার হিসেবে যেসব ব্যবহার করছি, এই সব কিছু আমাদের প্রকৃতির জন্য মানে চরম রকমের ক্ষতি বয়ে আনছে। এই কারণে চরম ক্ষতি বয়ে নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন এটি পানির সাথে মিশে যাচ্ছে, মাটির সাথে মিশে যাচ্ছে, মাটির উর্বরতা নষ্ট করছে, পানিতে যে জলজ উদ্ভিদ প্রাণী যেগুলো রয়েছে, তাদের জন্য তাদের বৃদ্ধি, তাদের বেঁচে থাকার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। ফলে ডিটারজেন্ট থেকে শুরু করে সবকিছু আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ, যেগুলো আমরা মনুষ্য সৃষ্ট কারণ হিসেবে বিবেচনা করি, যেগুলো আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য মারাত্মক রকমের
নেতিবাচক প্রভাব ফেলছে। সেক্ষেত্রে এই পর্যায়ে আমরা গ্রিন হাউস ইফেক্ট নিয়ে আলোচনা করব। গ্রিন হাউস ইফেক্টের আলোচনায় আমরা ইতিমধ্যে কিছু ধারণা আপনাদেরকে দিয়েছি। এবারে খেয়াল করে দেখুন, পৃথিবীতে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু প্রবাহ হচ্ছে। এই বায়ু প্রবাহ এবং এই তাপমাত্রা পৃথিবীর বাসযোগ্য একটি তাপমাত্রা। কিন্তু এই বাসযোগ্য তাপমাত্রা ক্রমাগতভাবে নষ্ট হচ্ছে। বিজ্ঞানীরা ধারণা করছেন পৃথিবীতে যদি ১০০ বছর আগের তাপমাত্রা সৃষ্টি করতে হয় বা ১০০ বছর আগের তাপমাত্রায় ফিরে যেতে হয়, তাহলে ১০০ লক্ষ কোটি গাছ রোপণ করতে হবে। তাহলে আপনি সহজেই অনুমান করতে পারবেন যে কতটা পৃথিবীতে কতটা ভালনারেবল অবস্থা তৈরি করা হয়েছে, অনিশ্চিত অবস্থা তৈরি করা হয়েছে ডিফরেস্টেশন এবং অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের ফলে। এই যে অপরিকল্পিত নগরায়ন এবং শিল্পায়নের ফলে যে তাপমাত্রা উৎপাদন করছে এবং এই তাপমাত্রা উৎপাদনের ফলে পৃথিবীতে অর্থনীতি ঠিকই সক্রিয় আছে, কিন্তু পৃথিবীর আয়ুষ্কাল কিন্তু ক্রমাগতভাবে বিচ্যুত হচ্ছে, ব্যাহত হচ্ছে। আয়ুষ্কাল কিন্তু আমরা বলতেই পারি যে আমাদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ হয়ে দাঁড়াচ্ছে। আপনারা এই স্লাইডে লক্ষ্য করবেন যে এই স্লাইডে আপনারা খেয়াল করছেন যে পৃথিবীতে যে আবরণ রয়েছে, এই আবরণ ভেদ করে পৃথিবীতে তাপ এসছে এবং সেই তাপটি যেতে পারছে না। এবং এখানে দেখতে পাচ্ছি এই যে তাপ সৃষ্টির যে কারণগুলো রয়েছে, ভেহিকলস রয়েছে, কারখানা রয়েছে, সেখান থেকে তাপ উৎপাদন করছে। এবার নিচের স্লাইডটি মনোযোগ দিয়ে খেয়াল করুন। 66% যে তাপ পৃথিবীতে এমনিভাবে সূর্যের আলোর মাধ্যমে প্রবেশ করছে। আচ্ছা, প্রবেশ করে পৃথিবীতে আলোকিত করছে, পৃথিবীকে উত্তপ্ত করছে। এই পৃথিবীতে উত্তপ্ত করছে, আবার সন্ধ্যাবেলা যখন সূর্য অস্তনির্মিত হচ্ছে, তখন কিন্তু তাপ চলে যাচ্ছে। কিন্তু উপরের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে তাপটি পৃথিবীতে থেকে যাচ্ছে। এর ফলে পৃথিবীতে উৎপাদিত যে তাপ, কারখানা থেকে উৎপাদিত তাপ, ট্রান্সপোর্টেশন থেকে উৎপাদিত তাপ, ইলেকট্রিক ডিভাইস থেকে উৎপাদিত তাপ, সেগুলো থেকে যাচ্ছে এবং এই পৃথিবীকে প্রতিনিয়ত উত্তপ্ত করছে। এবার আসুন গ্রিন হাউস ইফেক্ট ধারণাটার সাথে পৃথিবীর এই তাপমাত্রা এবং গ্লোবাল ওয়ার্মিং এর ধারণাটা কিরকম সেই সম্পর্কে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গ্রিন হাউস এই ধারণাটি আসে শীত প্রধান দেশ থেকে, যে দেশগুলোতে বছরের প্রায় সময় বরফাচ্ছাদিত থাকে, তাপমাত্রা -20 বা -30°C, যেখানে কিনা কোনো ধরনের সবুজ সবজি বা গাছপালা উৎপাদন করা সম্ভব নয়। ফলে সেখানে কাঁচঘর নির্মাণ করে কাঁচঘরের ভিতরে গাছ উৎপাদন করা হয়। কিভাবে? প্রক্রিয়াটা হচ্ছে, এই কাঁচঘরের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা রয়েছে, সূর্যের আলোটি এখান থেকে প্রবেশ করছে। সূর্যের আলো এমনিভাবে কাঁচঘরে প্রবেশ করছে। প্রবেশ করার ফলে কাঁচঘরের ভেতরে তাপ উৎপাদন করছে। আপনারা যখন হারিকেনের আলো খেয়াল করবেন, সেখানে কি ভিতরে আলো জ্বালাই আমরা, আলো জ্বালানোর ফলে আলোটা ভেতরে বাহিরে যায়, কাঁচ ভেদ করে আলো বাহিরে যাচ্ছে। একইভাবে সূর্যের আলো কাঁচঘরের ভেতরে প্রবেশ করছে, বাহির থেকে সূর্যের আলোটি কাঁচঘরে পড়ছে এবং কাঁচঘরে প্রবেশ করছে। এই যে প্রবেশ করছে আলোটি ভিতরে গিয়ে তাপ উৎপাদন করছে। এই তাপ উৎপাদনের ফলে সেই যে হিম অঞ্চল, শীত প্রধান অঞ্চল, সেখানে তাপমাত্রা, গাছ উৎপাদনের জন্য যে তাপমাত্রা, সেটি সেখানে কাঁচঘরের ভিতরে সংরক্ষিত থাকছে। এর ফলে সেখানে ওই যে লেয়ারটি রয়েছে, কাঁচঘর রয়েছে, এই ঘর ভেদ করে আলোটি কিন্তু যেতে পারে না। তাপ
যেতে পারে না, কিন্তু আলো কিন্তু যেতে পারে। এই যে তাপটি যে থাকলো ভেতরে, এই তাপটি গাছ উৎপাদনের জন্য সহায়ক হলো। এর ফলে সেখানে গাছ উৎপাদন হয়। এটি হচ্ছে গ্রিন হাউস প্লান্টেশন। এখন ইফেক্টটা কি পৃথিবীর সাথে তুলনা করা হয়েছে সেটি আপনারা দেখুন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে যে প্রবেশ করলো তাপটি, সেটি এই লেয়ারকে ভেদ করে যেতে পারল না। এই লেয়ারটাকে যদি আপনি গ্লাসের সাথে তুলনা করেন, তাহলে দেখবেন এই গ্লাসের মধ্যে যে আলোটা আসলো, তাপটা উৎপাদিত হলো। এই তাপ উৎপাদনের ফলে ওদিকে আমরা দেখলাম সবুজ তাপ উৎপাদনের ফলে আমরা দেখলাম এখানে যে গাছ উৎপাদিত হচ্ছে। আর এখানে তাপ উৎপাদনের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পৃথিবীতে যে বরফ আচ্ছাদিত অঞ্চল রয়েছে, সেই বরফ আচ্ছাদিত অঞ্চল তাপ বেড়ে যাওয়ার ফলে গলতে শুরু করেছে এবং সমুদ্রের পানির সাথে বরফের যে গলে যাওয়া পানি সেটি মিশে যাচ্ছে এবং এই মিশে গিয়ে তাপমাত্রা পানির উচ্চতা বেড়ে যাচ্ছে, পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। কি হচ্ছে? পানির পরিমাণ বেড়ে যাচ্ছে। অত্যন্ত শঙ্কার বিষয়। এমনিভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, আর এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে আমরা দেখি যে কোথাও কোথাও ঘূর্ণিঝড় হচ্ছে, জলোচ্ছ্বাস হচ্ছে, বন্যা হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, মরুভূমিতে তৈরি হচ্ছে। এই সমস্ত কিছু যা কিছু দেখতে পাচ্ছি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে হচ্ছে। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পৃথিবীর তাপমাত্রা হ্রাস করতে হবে এবং এই তাপমাত্রা হ্রাস করার একমাত্র প্রধান বিকল্প যেটি সেটি হচ্ছে বেশি করে গাছ লাগাতে হবে। যে কথাটি বললাম যে আমাদের পূর্বের তাপমাত্রায় যদি ফিরে যেতে হয়, এই কাজটি আমাদের করতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন চলতি বছরে কোভিড-19 পরিস্থিতির কারণে পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল। সেখানে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা থমকে গিয়েছিল, কারখানা বন্ধ হয়ে গিয়েছিল। ফলে কার্বন নিঃসরণের মাত্রাও কমতে শুরু করে। ফলে দেখা গেল আমাদের বায়ুমণ্ডলের যে একটা ধোঁয়াশে যে ভাব সেটি কিন্তু কেটে গেল এবং এই বায়ুমণ্ডলের ধোঁয়াশে ভাবটি কেটে যাওয়ার ফলে আকাশ স্পষ্ট পরিষ্কার একটি আকাশ আমরা দেখতে পেলাম, নীলাভ একটি আকাশ দেখা গেল এবং এবছর বৃষ্টির মাত্রাটাও আমরা খেয়াল করলাম, বেশি বৃষ্টির মাত্রা হয়েছে এবং আমরা কক্সবাজারে আনন্দের সাথে আমরা বিষয়টি উপভোগ করেছি। কক্সবাজারে যে সেখানে ডলফিন মাছ সেখানে উপকূলীয় অঞ্চলে শত শত ডলফিন মাছ আসে এবং তারা সেখানে অবাধে বিচরণ করতে শুরু করে। অর্থাৎ প্রকৃতির যে নিজস্বতা, যে সৌন্দর্য, সেটি আমরা এই অল্প দিনের একটি পরিবর্তনের জন্য লক্ষ্য করেছি। কিন্তু এই পরিবর্তনটা আমাদের কাম্য নয়, কারণ করোনা কোভিড সংকটে আমাদের এই পরিস্থিতি আমাদের কখনোই কাম্য না। প্রিয় শিক্ষার্থী, পৃথিবীটাকে আমরা কখনোই এমন হতে দেব না যে আমার হাতে ধরে রাখা যে পাতাটি রয়েছে বৃক্ষের পাতা, যে পাতা ধূসর এবং যে পাতাটি অগ্নিকাণ্ডে তাপদাহে নিঃশেষ হয়েছে, সেই পাতাটি আমরা কখনোই হতে দেব না। আমরা সেরকমের একটি পৃথিবী দেখতে চাই, সবুজ, নীলাভ এবং একটি শান্ত মনোরম একটি পৃথিবী আমরা দেখতে চাই। আর সেজন্য যে কথাটি আমরা বলতে চাই সেটি হচ্ছে আমাদের পৃথিবী হতে হবে সকলের জন্য বাসযোগ্য। আমরা একটি প্রকৃতির সম্ভার সাজিয়ে পৃথিবীটাকে আগামী প্রজন্মের জন্য আমরা উপভোগ্যকর এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রাখবো। এটি আমাদের প্রজন্মের অঙ্গীকার পরবর্তী প্রজন্মের জন্য। কাজে এই টেকসই উন্নয়ন ভাবনাকে ভেবে একটি বৈশ্বিক পরিবেশ যে ইস্যু আমাদের মাঝে রয়েছে, আমাদের জলবায়ু সংকট রয়েছে, আমাদের ওজোন স্তর সংশ্লিষ্ট যে গ্যাসীয় যে সংকট রয়েছে, এই সবকিছু মিটিগেট করতে হবে। ওজোন স্তরের ক্ষয় রোধ করার জন্য কার্বন নির্গমনের মাত্রাকে হ্রাস করতে হবে, সিএফসি গ্যাস ব্যবহার হ্রাস করতে হবে। আমরা সমৃদ্ধ হব, উন্নত হব, কিন্তু আমাদের একই সাথে সাথে চিন্তা করতে হবে অনবায়নযোগ্য যে সম্পদ রয়েছে, যেগুলো পরিমাণ অত্যন্ত কম, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহারের মধ্য দিয়ে, সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে পরিবেশ এবং মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক বিনির্মাণ করাটাই হচ্ছে আজকের এই আলোচনা এবং এই শিক্ষার মৌলিক বিষয়। শিক্ষার্থী,
আমার আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পৃথিবী আমাদের পৃথিবী, সুন্দর পৃথিবী নির্মাণই আমাদের অন্তিম উদ্দেশ্য। আল্লাহ হাফেজ।